নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ। তোমরা তো জানোই আমাকে ইতিহাসের দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু নয়ন স্যার তোমাদের একটা সরকারি চাকরির ইন্টারভিউ আছে, এর জন্য প্রিপারেশন করছে স্যার। যাই হোক, স্যার আর কিছুদিনের মধ্যেই আমাদের সঙ্গে জয়েন হবে। যাই হোক, এতদিন আমাকে তাহলে সহ্য করে এসেছো, একটু সহ্য আর একটু করো। তো আমি প্রথমে শুরু করেছিলাম মধ্যযুগের ভারত, এবং মধ্যযুগের ভারতে আমি আলোচনা করেছিলাম যে মধ্যযুগের ভারতে আমাদেরকে মুসলিম শাসকদের সম্পর্কে পড়তে হয়, এবং এর জন্য আমরা কি পড়েছিলাম, ইসলামকে আগে পড়েছিলাম, যে ইসলামের উৎস কোথা থেকে হলো বা ইসলামের উদ্ভব কিভাবে হলো। তো আমরা তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন দেব। প্রথমে ঝটপট করে প্রশ্নগুলো দিয়ে দেওয়া যাক। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, হিজরি অব্দ কত সালে চালু হয়? ঠিক আছে, তারপরে তোমরা বলবে যে হজরত মোহাম্মদ সাহেবের জন্ম কত সালে এবং কোথায়, কমেন্টে জানাও। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, যে হজরত মোহাম্মদ সাহেব কত সালে তার জ্ঞান প্রাপ্তি হয় এবং হজরত মোহাম্মদ সাহেব কত সালে মক্কা থেকে মদিনা শিফট হয়? এই প্রশ্নগুলো তোমরা কমেন্টে জানাও। তো দেখো, আমি বলেছিলাম যে মুসলিম ধর্মের প্রচার ও প্রসারের জন্য খলিফাদের দ্বারা কি হয়। যারা খলিফা পদটা বুঝতে পারছো না, কিছু কিছু টার্মস তারা আগের ক্লাস দেখে আসবে। খলিফা হচ্ছে আগের ক্লাসে বলেছিলাম যে মুসলিম ধর্মের সর্বোচ্চ পোস্ট, এবং এদের দ্বারা কি হয়, যেটা হজরত মোহাম্মদ সাহেবের পরে সৃষ্টি হয় এই পদটা, এবং এই পদে যারা ছিল, যে সমস্ত খলিফারা ছিল, তারা বিভিন্ন দেশে তাদের দূত পাঠাতে থাকে। ঠিক আছে, কি জন্য? মুসলিম ধর্মের প্রচার ও প্রসারের জন্য। ভারতবর্ষেও একটা দূত এসেছিল, সেই দূতের নাম তোমরা বলবে এবং কোন খলিফার দ্বারা তাকে পাঠানো হয়েছিল এবং ভারতবর্ষের কোন জায়গায় সে এসেছিল সেটা তোমরা বলবে। তো সেই দূতটা যখন আসে, সে কিন্তু অসফল ছিল। সে ভারতবর্ষে মুসলিম ধর্মের প্রচার ও প্রসার করতে পারেনি। ভারতবর্ষে মুসলিম ধর্মের প্রচার ও প্রসার বা ভারতবর্ষের প্রথম মুসলিম আক্রমণ কে করেন? প্রথম মুসলিম আক্রমণ না, প্রথম সফল মুসলিম আক্রমণ কে করে? সে যে করে তার নাম হচ্ছে, আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম, যে করে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কত সালে? 712 এডিতে। 712 এডিতে, ঠিক আছে, 712 এডিতে। তো এখান থেকে আমরা বুঝলাম। এবার আমরা জানবো যে মোহাম্মদ বিন কাসিমের যে আগের প্রেক্ষাপটটা কি ছিল। ঠিক আছে, দেখো, মুসলিম শাসক যারা এসেছিল তারা কেন ভারতবর্ষে আক্রমণ করতে চাইতো, বা তারা ভারতবর্ষে এলো কিভাবে? তো প্রথমে দেখবে যে ভারতবর্ষে একটা হেডিং দেখে নাও, যে ভারতবর্ষে মুসলিম শাসকদের আক্রমণের কারণ কি কি ছিল? স্যার? প্রথমে কেন তারা আক্রমণ করেছিল? প্রথম যে কারণটা বা পয়েন্টটা, সেটা হচ্ছে আগে যেটা বললাম, মুসলিম ধর্মের প্রচার ও প্রসারের জন্য, মুসলিম ধর্মের প্রচার ও প্রসারের জন্য প্রথম নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে সাম্রাজ্য বিস্তার। কারণ ভারতবর্ষ
সে সময় প্রচুর ধন সম্পদে পরিপূর্ণ ছিল, প্লাস ভারতবর্ষের যে প্রাকৃতিক যে তোমার কি বলতে পারো প্রাকৃতিক যে স্ট্রেংথ বা প্রাকৃতিক যে শক্তি বা ভারতবর্ষের যে অবস্থান, সেখানে সহজে মানে এই যে ভারতবর্ষ বলো, ভারতবর্ষ মানে তখন গোটা তোমার সিন্ধু সহ আরও পাকিস্তান, আফগানিস্তান এইসবগুলোকে টোটাল কিন্তু ভারত হিসাবে ধরা হয়, সিন্ধু এই সমস্তগুলোকে। তো ভারতবর্ষ সেখানে প্রচুর কিন্তু ভারতবর্ষে কি ছিল, নদী ছিল, যার ফলে প্রত্যেক রাজা মহারাজারা বা শাসকরা চাইতো যে ভারতবর্ষতে আমরা যাতে শাসনটাকে বা সাম্রাজ্যটাকে বিস্তার করতে পারি। ঠিক আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে যে এখানে কিন্তু লুট করতে আসতো। আগেই বললাম যে ভারতবর্ষ কিন্তু প্রাকৃতিক সম্পদ সহ তোমার অর্থনৈতিক সম্পদেও কিন্তু ভারত ব্যাপকভাবে বলতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ ছিল ভারতবর্ষ তখনকার দিনে। ঠিক আছে। লুট করতে কি করতে আসতো, লুট করতে আসতো। ভারতবর্ষকে তখন বলা হতো গোল্ডেন স্প্যারো বা সোনার চড়ুই, ভারতবর্ষকে বলা হতো সেই টাইমটাতে। অর্থাৎ প্রচুর পরিমাণে এখানে সোনা, আরও প্রচুর পরিমাণে সোনা পাওয়া যেত। শুধু সোনা নয়, আরও বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ ব্যাপকভাবে, এছাড়াও নদীগুলো আছে, যার ফলে নদীর থাকার ফলে যে সহজে চাষবাস হয়, প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়, যার ফলে কিন্তু শাসকদের মনে কিন্তু ভারতবর্ষের প্রতি একটা আকর্ষণ লেগে থাকতো। ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে ভারতবর্ষে মুসলিম শাসকদের আক্রমণের কারণ। ঠিক আছে। অর্থাৎ ভারতবর্ষ সেই সময়ে কিন্তু তোমার ভারতবর্ষে প্রচুর ওয়েলথ ছিল, ভারতবর্ষে প্রচুর ধন সম্পদ যুক্ত দেশ ছিল, এবং ভারতবর্ষের রাজা মহারাজারা প্রচণ্ড শক্তিশালীও ছিল। ঠিক আছে। প্রচণ্ড শক্তিশালীও ছিল, প্রচুর পরিমাণে সেখানে টাকা পয়সা যেটাকে ওয়েলথ বলছে, যে প্রাকৃতিক সম্পদ বলো, অর্থনৈতিক সম্পদ বলো বা কৃষিজ সম্পদ বলো, সব কিছুই কিন্তু ভারতবর্ষে একদম এবং তাতে কি বলবো পরিপূর্ণ ছিল, কোনো কিছুর অভাব ভারতবর্ষে ছিল না। এর ফলে কি হয় যে অন্যান্য বাইরের দেশের শাসকদের ভারতবর্ষের প্রতি একটা মানে লোভ মানে ছিল, যার ফলে তারা কিন্তু বারবার চাইতো যাতে ভারতবর্ষে যে করেই হোক আমরা যাতে সাম্রাজ্যটাকে বিস্তার করতে পারি, বা এখান থেকে প্রচুর ধন সম্পদ যাতে আমরা লুট করে নিয়ে যেতে পারি আমাদের দেশে। ঠিক আছে। তো দেখো, প্রথম যে আক্রমণ করেন সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। তো স্যার, এর আক্রমণের প্রথম সফল যে আক্রমণ হয় ভারতবর্ষকে করেন সে হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। এর কারণ কি স্যার? দেখো, মনে রাখবে যে আল হাজাজ বলে একজন গভর্নর ছিল, বা আল হাজাজ বলে একজন রাজা ছিল। কোথাকার রাজা ছিল? তিনি পারস্যের রাজা ছিলেন বা আরবের রাজা ছিলেন। ঠিক আছে। কোথাকার? আরবে একজন রাজা ছিল। আরবে একজন কি ছিল? রাজা ছিল। ঠিক আছে। সেই রাজার নাম কি ছিল? আল হাজ্জাজ। ঠিক আছে। আল হাজ্জাজ। ঠিক আছে। আরবে একটা রাজা ছিল আল হাজ্জাজ। এবার কোথাকার শাসক ছিল? আমি বললাম আরবের শাসক ছিল। যদি এটা যদি ভারতবর্ষ হয়, ঠিক আছে, ছবিটা যদি অতটা ভালো নেই তবে একটু বুঝে নেবে তোমরা। যাই হোক, ছবিটা তোমরা দেখে নেবে একটু। তো এটা যদি ভারতবর্ষ হয়,
তাহলে এখানে আমাদের কি আছে, এটা গুজরাটের অংশ, এখান থেকে কি আছে, পাকিস্তান আছে, এবং এর উপরে কি আছে, এর উপরে আছে আফগানিস্তান। ঠিক আছে, এবার আফগানিস্তানের আরও তোমার এই পশ্চিম দিকে, এই দিকে আরও করে এখানে কিন্তু মিডিল ইস্ট আছে, এই দিকে আরও, যেখানে ইরান, ইরাক, হ্যাঁ, এই সমস্ত দেশগুলি আছে। তো যদি আরব, যদি এইটুকু আরব, ইরাক, ইরান, আরবের বিভিন্ন আরও দেশগুলি আছে, আরব আছে, যদি মনে করো যে এইটুকু যদি আরব হয়, সরি, যদি এইটুকু ধরো যদি পারস্য হয়, ঠিক আছে, এইটুকু হচ্ছে আরব ছিল সেই টাইমে। ঠিক আছে, এইটুকু, এবং এর শাসনকর্তা কে ছিলেন, এই আল হাজাজ ছিল। কে ছিল এর শাসনকর্তা, আল হাজাজ ছিল। ঠিক আছে, এবং এটা পারস্য। তাহলে আল হাজাজ একজন কি ছিল, আল হাজাজ একজন পারস্যের রাজা ছিলেন বলতে পারো, পারস্য রাজা ছিল, কিন্তু তিনি যে শাসন করতো সেটা হচ্ছে আরব। ঠিক আছে, আল হাজাজ কে ছিল, একজন পারস্য রাজা, অর্থাৎ আগে যেটুকু যেটা ম্যাপে দেখালাম যেটা তোমার টোটালটা যদি পারস্য হয় তাহলে এইটুকু হচ্ছে আরব, মানে আরবটা হচ্ছে পারস্যের অন্তর্ভুক্ত। তাহলে পারস্য রাজা ছিল। ঠিক আছে, পারস্য রাজা ছিলেন, এবং তিনি একজন ছিলেন কি আরবি, কারণ তিনি আরব শাসন করতেন। ঠিক আছে, আরবি রাজা ছিলেন একজন আরবি, তিনি জাতিতে ছিল কি আরব বা আরবি, যা বলবে তোমরা। ঠিক আছে, এবার এই আল হাজাজের এই যে সেনাপতি, এই আল হাজাজের সেনাপতি বলতে পারো বা দাস বলতে পারো। ঠিক আছে, সেনাপতি, দাস, বা তোমরা এখানে জামাই বলতে পারো। তো মেনলি হচ্ছে সেনাপতি, মনে রাখবে তোমরা, তিনি মোহাম্মদ বিন কাসিম জামাইও ছিল, দাসও ছিল, আবার তিনি সেনাপতিও ছিল। ঠিক আছে, কে, মোহাম্মদ বিন কাসিম। তো কেন বিষয়টা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম এলো, এটাই হচ্ছে আমরা এখন জানবো। দেখো, আল হাজাজের সঙ্গে, বা এই যে আল হাজাজের আমি আগেই বললাম যে সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসিম, তাহলে কি কারণে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে এলো? তো দেখো, যে যদি ধরা যায় যে আল হাজাজ কিন্তু মানে গোটা বলতে পারো যে ওই মিডিল ইস্টে যে সমস্ত দেশ আছে, ইরাক, ইরান, আরব, বিশেষত আরবদের সঙ্গে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বহু প্রাচীন, যার ফলে কি হয়, যার ফলে কি হয় যে এই আল হাজাজও কিন্তু ব্যবসা বাণিজ্য করত। ঠিক আছে, আল হাজাজের ব্যবসা বাণিজ্য কোথায় ছিল, শ্রীলঙ্কার সঙ্গে। তো এটা যদি ভারতবর্ষের ম্যাপ হয়, এখানে আছে শ্রীলঙ্কা, এটা গুজরাট, এটা এখান থেকে পাকিস্তান, যাই হোক ছবিটা হচ্ছে না ভালো আমি জানি। তো দেখো, এটা হচ্ছে আফগানিস্তান, একটু তোমরা মানিয়ে নেবে। এরকম করে যদি হয় ভারতের ছবিটা, ভারতের ম্যাপটা, তো যাই হোক, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান, এবং এ দেখো, এটা হচ্ছে আমরা কি জানি, আরব সাগর। ঠিক আছে, এখানে কি জানি আমরা, আরব সাগর, আর এখানে হচ্ছে শ্রীলঙ্কা, এটা কি শ্রীলঙ্কা। তো আল হাজাজের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো কার, শ্রীলঙ্কাদের সঙ্গে। তো এখানে কি আছে, এখানে বিভিন্ন দেশ আছে, ইরাক, ইরান, সৌদি আরব,
এইখানে একটু গেলে ক্যাসপিয়ান সি আমরা দেখতে পাবো। এই সাইডে যদি দেখা যায় ওয়ার্ল্ড ম্যাপটা তোমরা যদি দেখো, তো এর জাহাজ কিন্তু শ্রীলঙ্কা থেকে এক সময় আরবের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেছিল। এবার এখানে পাকিস্তানের, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। এখানে আমাদের প্রিয় ভারত, তো এখানে আরব সাগর। এবার এই জায়গাটা করে এখানে তো এই পাকিস্তানের তোমার এই যে এই জায়গাটুকু, এই জায়গাটা হচ্ছে সিন্ধু বলা যেতে পারে, সিন্ধ, ঠিক আছে, সিন্ধ। এবার এই জায়গাতে এখানে এখানে সিন্ধুর এখানে ছিল একটা বন্দর, যেটাকে বলা হচ্ছে দেবল বন্দর, দেবল বন্দর। এই জায়গাতে কি হয়, তার আগে আমি বলে নিই যে সিন্ধুতে তখন একজন ব্রাহ্মণ রাজা শাসন করত। তার নাম কি ছিল? দাহির। তার নাম কি ছিল? দাহির। এবার এই দাহিরের সৈন্যগুলো কি করে, যখন এই জাহাজটা যাচ্ছিল এখান দিয়ে যাওয়ার সময় এইখানে কিন্তু জাহাজটাকে লুট করে নেয়, জাহাজটাকে লুট করে নেয় কার? এই দাহিরের সৈনিকরা। এবার কি হয়, জাহাজটাকে যখন লুট করে খবর পৌঁছায় আল হাজ্জাজের কাছে। আল হাজ্জাজ কি করে? ক্ষতিপূরণ দাবি করে। কি করে? ক্ষতিপূরণ দাবি করে যে ভাই এই দোষটা কার উপর যায়? সিন্ধুবাসীদের উপর যায়, যে তোমাদের সেখানে এই জাহাজটা চুরি হয়েছে, তোমরাই চুরি করেছো, এর ক্ষতিপূরণ কিন্তু তোমরা দেবে। এবার দাহির কি করে? দাহির ক্ষতিপূরণ দেয় না, ও দিতে মানা করে যে ভাই তোমার জিনিস তুমি দেখে নাও গা, আমি ক্ষতিপূরণ দিতে পারবো না। বাস আল হাজ্জাজ রেগে যায় এবং এর ফলে কি হয়, এর ফলে আল হাজ্জাজ মোহাম্মদ বিন কাসিমকে কিন্তু পাঠায়, এবং পাঠার পরে আল হাজ্জাজ আর মোহাম্মদ বিন কাসিম কি করে? দাহিরকে পরাজিত করে। এর ফলে সেখানে সিন্ধুতে, সেখানে মোহাম্মদ বিন কাসিম কি করে? মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে মুসলিম ধর্মের প্রচার ও প্রসার করে, জাজিয়া কর লাগায়। যদি বলে যে প্রথম কে জাজিয়া লাগায়, সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। জাজিয়া কি? এক ধরনের কর, যেটা নন মুসলিমকে দিতে হতো, ঠিক আছে। তো এই হচ্ছে মেন কাহিনী, যার জন্য হচ্ছে এতটুকু বিষয়, ঠিক আছে। তো চলো এবার আমরা নোট করে এগুলোকে লিখে নেব যে, তো চলো এবার কিছু নোট তোমরা করে নাও। দেখো প্রথমে আমি তো বললাম আল হাজ্জাজ, আল হাজ্জাজ, আল হাজ্জাজ সম্পর্কে আমরা জানবো। এর আগে দেখো আল হাজ্জাজ সম্পর্কে, যেহেতু তার নির্দেশে মোহাম্মদ বিন কাসিম এসেছিল, তার সম্বন্ধে জানতে হবে। তাহলে দেখো যে অষ্টম শতাব্দীর শুরুতে, অষ্টম শতাব্দীর শুরুতে মোটামুটি কত 710 এডির দিকে, আরবে, লিখে নেবে এগুলো, আরবে একটি রাজা শাসন করত, আরবে একটি রাজা শাসন করত, ঠিক আছে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে আরবে একটি রাজা শাসন করত, ঠিক আছে। তার নাম কি ছিল? তার নাম ছিল আল হাজ্জাজ, ঠিক আছে। তার নাম ছিল আল হাজ্জাজ, ঠিক আছে। অষ্টাদশ শতকে একটা রাজা, অষ্টম শতাব্দীর শুরুতে আরবে একটি রাজা শাসন করত। অষ্টম শতাব্দীর শুরুতে মানে কি?
যদি ধরো বলতো যে 610, 610 মানে এটা হতো তাহলে সপ্তম শতাব্দী, সপ্তম শতাব্দী। এগুলো জেনে নাও, ভবিষ্যতে যদি কেউ না জেনে থাকো এগুলো জানো আশা করি। দেখো 0 থেকে 100 যদি হয়, 0 থেকে 100 হয়, তাহলে এটা হচ্ছে প্রথম শতাব্দী। শতাব্দী মানে কি 100 বছর, ঠিক আছে? 0 থেকে 100-র মধ্যে হয়। যদি 100 থেকে 200-র মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে দ্বিতীয় শতাব্দী। এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো হয়। তাহলে 710 এডি নিশ্চয় অষ্টম শতাব্দীতে পড়ে। তাহলে অষ্টম শতাব্দীর শুরুতে আরবে একটি রাজা শাসন করত, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে আলহাজাজ। এবার এই আলহাজাজকে যে সিংহাসনে যে যে বসিয়েছিল, যে খলিফা, তার নাম হচ্ছে আল ওয়ালিদ, আল ওয়ালিদ দ্বিতীয়, সেকেন্ড। ইনি কে ছিল? একজন খলিফা ছিল, ঠিক আছে? খলিফা। কেন খলিফা? কেন? আমি আগেই বলেছি যে খলিফা হচ্ছে একটা মুসলিম ধর্মের সর্বোচ্চ পদ, ঠিক আছে? রাজাদের এমনিতেই তুমি যদি ইতিহাস পড়ে দেখো ভারতবর্ষে, সেখানেও দেখবে যে রাজাদের যে যে রাজা করছে তারা হচ্ছে পুরোহিত। পুরোহিত এসে সেখানে কি করছে? রাজার বা রাজপুরোহিত থাকতো প্রত্যেকটা রাজার কাছে, বা প্রত্যেকটা রাজ্যতে রাজার কাছে একটা করে কি থাকতো? রাজপুরোহিত থাকতো। সেই রাজপুরোহিত রাজাকে পরামর্শ দিত। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে সমস্ত মেন যে সমস্ত যাগযজ্ঞ হতো, সেগুলোতেও কিন্তু রাজা সেই পুরোহিতগুলোই সেই পুরোহিতটাই কিন্তু করত। তো সেই রকম হচ্ছে একই রকম খলিফা। এই আল ওয়ালিদ আল হাজাজকে বসিয়েছিল কোথায়? পারস্যের সিংহাসনে, অর্থাৎ আরবের আরবের রাজা হিসাবে বা শাসনকর্তা হিসাবে, ঠিক আছে? শাসনকর্তা হিসাবে কে কে ই করেছিল? আল ওয়ালিদ, ঠিক আছে? অর্থাৎ যেমন আগে যেমন আমি আগে যেটা বললাম যে একজন পুরোহিত থাকতো যে সব কিছু দেখতো, যে তার পরামর্শে তার সেই পুরোহিতেরও পাওয়ার কিন্তু চরম ছিল। অনেক ক্ষেত্রে পুরোহিতের পাওয়ারই বেশি দেখা যেত রাজার থেকে, ঠিক আছে? রাজাকে পরামর্শ দিত বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ যাগযজ্ঞ, সেগুলি তার নির্দেশ অনুযায়ী সেই কাজকর্মগুলি কিন্তু করা হতো। যাই হোক, একই রকমভাবে কিন্তু এই আরবের শাসনকর্তা আল হাজাজকে আল ওয়ালিদ দ্বিতীয় যে খলিফা, তার দ্বারা কিন্তু আল হাজাজ কি হয়? সিংহাসনে বসে। এবার কি হয়? সব কিছুই ঠিকঠাক ছিল। এবার সেখানে দেখো, এটা তো গেল ওর আরবের কথা। এবার আমাদের দেশে কি হতো? যে দেখো, ভারতবর্ষে আগে যেটা একটু বললাম যে ভারতবর্ষে তখন সেখানে ভারতবর্ষে সিন্ধুতে, ঠিক আছে, সিন্ধুতে একটা রাজা শাসন করত, ঠিক আছে? তার নাম কি ছিল? তার নাম ছিল দাহির। একটু আগে আলোচনা করে দিয়েছি যে দাহির, তিনি কোন বংশের রাজা ছিলেন? ব্রাহ্মণ বংশের রাজা ছিলেন। ব্রাহ্মণ বংশের রাজা ছিলেন কে? দাহির, ঠিক আছে? কোথায় শাসন করত? সিন্ধুতে, ঠিক আছে? এবার কি হয় যে এবার এখানে একটা পয়েন্ট লিখে নেবে যে আল হাজাজের
আল হাজ্জাজের ব্যবসা বা বাণিজ্য চলতো কাদের সঙ্গে? শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কার সঙ্গে। এবার ঘটনা তোমরা বুঝতেই পারো যে কি হয়, যে শ্রীলঙ্কার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতে হবে, যার ফলে আল হাজ্জাজের জাহাজগুলি বা বাণিজ্যিক যে বাণিজ্যিক জাহাজগুলি কি হয়, বাণিজ্যিক জাহাজগুলি যাওয়া আসা করতো কোথায়? আরব সাগর দিয়ে। আরব সাগর দিয়ে যাওয়া আসা করতো। আরব সাগর দিয়ে যাওয়া আসা করতো। ঠিক আছে। তো দেখো এটুকু একটু ঠিক করে লিখে নিলাম, একটু লাইনটা বাঁকা হয়ে গেছিল। যাই হোক, তো যে বাণিজ্যিক জাহাজগুলি আরব সাগর দিয়ে কিন্তু যাওয়া আসা করত। এবার যাওয়া আসা করতে করতে কি হয়, একদিন দাহিরের সৈন্যগুলি কি করে, দাহিরের সৈন্যগুলি ওই দেবল বন্দরগাঁতে বা দেবল বন্দরে বলতে পারো, সেই দেবল বন্দরে কিন্তু লুট করে নেয়। তাহলে ওই পয়েন্টটা লিখে নাও, যে আরব সাগর দিয়ে ব্যবসা বাণিজ্য চলতো। এখানে আরো কতগুলো পয়েন্ট লিখে নাও, যে এবার লুট করবে ব্যবসা বাণিজ্য। একদিন আল হাজ্জাজের বাণিজ্যিক জাহাজগুলিকে দাহির কে ছিল সিন্ধের রাজা, দাহিরের সৈন্য লুট করে। কি করে? লুট করে। এর ফলে কি হয়, যে লুটের ক্ষতিপূরণ কাকে চাওয়া হয়? লুটের ক্ষতিপূরণ দাহিরের কাছে চাওয়া হয়। ভাই ওদের বন্দরের কাছে লুট হয়েছে, তাহলে অবভিয়াসলি কথা যে ওদেরকে চাওয়া হবে। ঠিক আছে, অবশ্যই সেই লুট করার যে অভিযোগ সেটা কার উপরে যাবে? দাহিরের উপরে যাবে, কারণ দাহির হচ্ছে সিন্ধুর রাজা, এবং এই যে দেবল বন্দর, সেই দেবল বন্দর কিন্তু কার আন্ডারে আসে? দাহিরের আন্ডারে আসে। তাহলে লুটের ক্ষতিপূরণ দাহিরের কাছে চাওয়া হয়, মানে চাওয়া হবে না, চাওয়া হয়। ঠিক আছে, লুটের ক্ষতিপূরণ কার কাছে? দাহিরের কাছে চাওয়া হয়। এবং তুমি আর একটা লিখে নাও, যে দাহির কি রাজি হয়েছিল? না, দাহির মানা করে দেয়। দাহির মানা করে দেন। ঠিক আছে, দাহির
মানা করে দেন। এতে কি হয়? এতে আল হাজাজ ক্ষিপ্ত হয়। এতে আল হাজাজ কি হয়? ক্ষিপ্ত হয়। চলো এবার আমরা পরের স্লাইড নিয়ে আলোচনা করব, একটু মুছে দেই। তো দেখো, আজকে আমাকে একটু স্লো স্লো মনে হতে পারে, কারণ আজকে কি হয়েছে, আমার ভীষণ খুব খারাপ লাগছে বিকেল থেকেই। কারণ ওয়াহেদ স্যার আর আমি গেছিলাম খেলতে। তো সেখানে কি হয় যে আমি ভালোই বল করি, একটা বলতে পারো যে একটু ফেপুটেশন আছে একটু বোলার হিসাবে। তো সেখানে কি হয় যে পর 4টে 6 আমি কিন্তু খেয়ে নেই। এর ফলে আমার ভীষণ এখনো মন খারাপ। তো যার জন্য যাই হোক, এটা হয়ে থাকে। তো দেখো যে আল হাজাজ এরপরে যখন দাহির কি করলো, দাহির যখন ক্ষতিপূরণ দিতে নারাজ হলো, তখন আল হাজাজ কি করে? আল হাজাজ ভীষণ রেগে যায় এবং আল হাজাজ তার আল হাজাজ কিন্তু এরপরে কি করবে? সিন্ধুতে আক্রমণ চালাতে থাকে। সিন্ধুতে, অর্থাৎ সিন্ধুতে মানে কার উপরে? দাহিরের উপরে কি চালাতে থাকে? আক্রমণ চালাতে থাকে। ঠিক আছে, প্রথমে কাকে কাকে পাঠানো হয়? প্রথমে যাকে পাঠানো হয় সেটা হচ্ছে উবেদুল্লাহকে পাঠানো হয়। উবেদুল্লাহকে পাঠানো হয়। আর একজন, সেটা হচ্ছে বুদাইল। এই দুজনকে পাঠানো হয়। এরা দুজন কে ছিল? সেনাপতি ছিল। ঠিক আছে, কার সেনাপতি ছিল? সেটা হচ্ছে আল হাজাজের সেনাপতি ছিল। কার সেনাপতি ছিল? সেটা হচ্ছে আল হাজাজের সেনাপতি ছিল। ঠিক আছে, তো কাকে পাঠাই? উবেদুল্লাহকে আর বুদাইলকে। এরা দুজনেই কিন্তু কার সঙ্গে যুদ্ধ করে? দাহিরের সঙ্গে যুদ্ধ করে। এবং দাহির কিন্তু উবেদুল্লাহকে কিন্তু মার্ডার করে দেয়। এখানে উবেদুল্লাহর পরাজিত হয়ে যায়, বুদাইলও পরাজিত হয়ে যায়। কে জিতে? দাহির জিতে। দেখো, দাহির সেই সময় কিন্তু ভীষণ পাওয়ারফুল শাসক ছিল, শক্তিশালী। আর অবভিয়াসলি ভাই, উনি ভারতবর্ষের রাজা, এত সমৃদ্ধশালী দেশের রাজা, শক্তিশালী দেশের রাজা, যার যেখানে ধন সম্পদের অভাব নেই কোনো, অবশ্যই তার একটু শক্তিশালী তো অবশ্যই হবে। তাহলে কিন্তু শক্তিশালী রাজা ছিল। এবার দেখো কেন ক্ষতিপূরণ দেয়নি? কারণ এর শক্তির নিশ্চয়ই যদি ভয় লেগে থাকতো, এর মনে যদি ভয় থাকতো দাহিরের মনে, তাহলে কি সে ক্ষতিপূরণ দিয়ে দিত যে না, ভুল হয়েছে। কিন্তু এই দাহির ক্ষতিপূরণ দেয়নি। এবং অনেক ঐতিহাসিকগণ মনে করেন যে দাহিরের কারণেই কিন্তু ভারতে মুসলিম শাসকরা শাসন করতে পেরেছিল, বা মুসলিম সাম্রাজ্যের বা মুসলিম শাসনের কিন্তু শুরুটা দাহিরই খুলে দেয়। ঠিক আছে, অনেক ঐতিহাসিক মনে করেন। তো দেখো, দাহির অবশ্যই শক্তিশালী রাজা, বারবার কিন্তু আক্রমণ চালাতে থাকে। বারবার দাহির কিন্তু তাদেরকে মানে তাদেরকে পরাজিত করতে থাকে বা তাদেরকে আটকাতে থাকে। কিন্তু যখন উবেদুল্লাহ আর বুদাইল যখন পরাজিত হয়ে গেল, তখন আল হাজাজের সবচাইতে শক্তিশালী বা প্রিয় বলতে পারো, সবচাইতে বিশ্বাসযোগ্য, প্রিয় বা সবচাইতে শক্তিশালী সেনাপতি, যার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমকে কি করা হয়? অ্যাপয়েন্টেড করা হয় যে তুমি যাও, গিয়ে তুমি দাহিরকে ডিফিট করে এসো। এবার মোহাম্মদ বিন কাসিম আরব থেকে রওনা হয় কততে? 711 এডিতে। এবং 711 এডিতে সে কোন জায়গা দখল করে নেয়? 711 এডিতে সে
মোহাম্মদ বিন কাসিম 711 এডিতে সে কিন্তু দেবল বন্দরগাঁ বলছি, দেবল বন্দর, দেবল বন্দরগাঁ বা দেবল বন্দরকে কি করে, দখল করে কততে, 711 এডিতে। দাহির কিন্তু এখনো দাহিরকে কিন্তু প্রথমে অ্যাটাক করেনি। প্রথমে এই যদি ভারতবর্ষের ম্যাপ আঁকা হয় তাহলে এখানে হচ্ছে গুজরাটের অংশটা, এটা হচ্ছে পাকিস্তান, এইটুকু, এটুকু হচ্ছে পাকিস্তান। এবং এখানে কি হয়, আমি ম্যাপ আঁকতে কিন্তু ভীষণ কাঁচা, যাই হোক আমি একবার দেখে নিচ্ছি ম্যাপটা, এখানে টাঙানো আছে। ভীষণই কাঁচা বলতে পারো ম্যাপ আঁকতে, এর জন্য ভীষণ আমি ক্ষমা প্রার্থী। তো এখান থেকে পাকিস্তান শুরু হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। এই পাকিস্তানের এই জায়গাটা করে কি হচ্ছে, সিন্ধু। এখানে আমি কি বলেছিলাম যে দেবল বন্দর, কি আছে, দেবল বন্দর। তাহলে মোহাম্মদ বিন কাসিম এখানে প্রথমে দখল করে, এটাকে দখল করে এখন কিন্তু দাহিরের দেখা পাইনি। দাহির এখানে আছে, আরোরে আছে, এটা হচ্ছে কি, আরোর, একটু গিয়ে কিন্তু এখানে কি, আরোর আছে। তাহলে আরোরের যুদ্ধে, এটা হয়েছিল ডিসেম্বর নাগাদ, ঠিক আছে। রওনা হয় 711 এডিতে, 711 এডিতেই এসে দেবল বন্দরকে দখল করে। এবং দেবল বন্দরকে দখল করার পরে 712 এডিতে আরোরের যুদ্ধে কিন্তু দাহিরকে পরাজিত করে, ঠিক আছে, দাহিরকে পরাজিত করে। আজকে ক্লাসটা আমি জানি একটু স্লো হচ্ছে, কারণ আমি বললাম আজকে আমার শরীরও খারাপ, সে সঙ্গে মন মেজাজও খারাপ 4টে 6 খাওয়ার পরে। তো 712 এডিতে কি হয়, আরোরের যুদ্ধে কিন্তু, ব্যাটেল অফ আরোরে কিন্তু এই দাহিরকে কিন্তু পরাজিত করে কে, মোহাম্মদ বিন কাসিম। এবার আমরা জেনে নেই যে মোহাম্মদ বিন কাসিম যুদ্ধে জিতে যাওয়ার ফলে ভারতবর্ষে কি কি ঘটনাগুলো ঘটেছিল, চলো। তো দেখো, যখন মোহাম্মদ বিন কাসিম কি হয়, প্রথম ভারতে মুসলিম শাসন কিন্তু প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছে। হয়তো সে শাসন করতে আসেনি, তার মেন উদ্দেশ্য ছিল এখানে লুট করা, ধন সম্পদ নিয়ে যাওয়া। অবশ্যই সে ধন সম্পদ নিয়ে যায় এবং দাহিরের দুটো কন্যাকেও তিনি নিয়ে যায়, যে আল হাজাজের ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে কি হয়, যে ওই মেয়ে, যে দাহিরের দুটো কন্যা ছিল বা মেয়ে ছিল, তারা আল হাজাজকে গিয়ে বলে যে মোহাম্মদ বিন কাসিম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যার জন্য কি হয়, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। কাকে, মোহাম্মদ বিন কাসিমকে, ঠিক আছে। এবার দেখো, মোহাম্মদ বিন কাসিম যখন, আমি তোমাদের বাড়ি যাব, বা তুমি ভাবো একটা জিনিস, তুমি তোমার বন্ধুর বাড়ি যাবে বা তোমার বন্ধু তোমার বাড়িতে আসবে, আসার ফলে কি হবে, নিশ্চয়ই কিছু না কিছু জিনিস হয়ে যাবে। হয়তো তোমার বন্ধুর যে বাড়ি তোমাদের বাড়িতে আসছে, তার হয়তো তোমাদের বাড়ির যে কালচার, হয়তো সে তোমার বাগানে ফুল লাগানো আছে, সেই ফুল দেখে ও হয়তো সেটা নিজের বাড়িতে গিয়ে ফুল লাগাতে পারে, বা যে কোনো, যাই হোক কিছু, মানে অনেক কিছুই কি হবে, যে কালচারাল চেঞ্জ কিন্তু হবে, ঠিক আছে। তুমি তোমার বন্ধুর সম্পর্কে জানতে পারবে, তোমার যে বন্ধু তার
সে তোমার ব্যাপারে জানতে পারবে। তো এইভাবে কিন্তু কি হয় যে সাংস্কৃতিক কিছু লেনদেন ঘটে। তাহলে লিখে নেবে যে আরব ও ভারতীয় সংস্কৃতির আদান প্রদান ঘটে। আদান প্রদান ঘটে, তাই তো? আদান প্রদান ঘটে, ঠিক আছে। আরবীয়, ঠিক আছে, বা আরবিক বলতে পারো। আরবিক ও ভারতীয় সংস্কৃতির কিছু আদান প্রদান ঘটে। আরবিক বা আরবীয় যা বলতে পারো তুমি, তোমার ইচ্ছে। আরবীয়টা বেশি সঠিক লাগছে, তো আরবীয় ও ভারতীয় সংস্কৃতির আদান প্রদান ঘটে। কি কি আদান প্রদান ঘটে? প্রথম কথা হচ্ছে যে উট পালন কিন্তু ভারতবর্ষে শুরু হয়, ঠিক আছে। তারপরে কি আছে? আরবি ঘোড়া প্রথম, ঠিক আছে, প্রথম আরবি ঘোড়া ব্যবহার কিন্তু ভারতীয়রা জানতে পারে, বা ভারতবর্ষে প্রথম আরবি ঘোড়া আসে। তারপরে যে খেজুরের চাষ এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে আর কি? মানচিত্র, ঠিক আছে, অ্যাটলাস যেটাকে বলছে, মানচিত্র বা অ্যাটলাসের ব্যবহার জানা যায়। মানচিত্র বা অ্যাটলাসের বা মানচিত্রের প্রয়োগ বলতে পারো, ব্যবহার না, মানচিত্রের প্রয়োগ দেখা যায়। মানচিত্রের প্রয়োগ দেখা যায়, ঠিক আছে, প্রয়োগ দেখা যায়, ঠিক আছে। আর এই মানচিত্র মানে কি? ম্যাপ। এটাকে কি বলা যায়? ম্যাপের প্রয়োগ কিন্তু দেখা যায়, ঠিক আছে। এর আগে জানতো না ম্যাপের প্রয়োগ ভারতীয়রা। কাদের কাছ থেকে শিখে? আরবদের কাছ থেকে। তো চলো এটা তোমরা নোট করে নিতে পারো। এবার দেখো, এছাড়াও সাহিত্যিক কিছু চেঞ্জও কিন্তু হয়, ঠিক আছে। সাহিত্যিক কিছু আদান প্রদানও হয়, ঠিক আছে। আদান প্রদান হয় কি? যেমন এখানে দেখবে একটা খুব বিখ্যাত বই আছে যে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কে লেখেন? বিষ্ণু শর্মা, ঠিক আছে। এটাকে আরবি ভাষাতে কি করা হয়? অনুবাদ করা হয়, ঠিক আছে। আরবি ভাষাতে কিছু
আরবি ভাষাতে কি করা হয়? অনুবাদ করা হয়। কি নামে অনুবাদ করা হয়? কালিলা পদিমনা। ঠিক আছে, কালিলা পদিমনা। এবং কে অনুবাদ করে? যদি বলে কে অনুবাদ করে, তাহলে এটাকে অনুবাদ করে হচ্ছে যে তোমার ইবন আল মুকফফ। মুকফা, ইবন আল মুকফফা। ঠিক আছে, পঞ্চতন্ত্র। এছাড়াও আরও অনেক আছে, যেমন চরক সংহিতা। কে লেখেন? চরক লেখেন। সেটাকেও কিন্তু আরবি ভাষায় অনুবাদ করা হয়। ঠিক আছে, সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত, এগুলোও কিন্তু আরবি ভাষাতে কি হয়? অনুবাদ করা হয়। ঠিক আছে, তো এইসব বইগুলো কি হয় যে সাহিত্যিক কিছু আদান প্রদানও কিন্তু ঘটে। ঠিক আছে, এবং এই বইগুলি আরবি ভাষাতে কিন্তু ট্রান্সলেশন করা হয় বা অনুবাদ করা হয়। তো কেমন লাগলো তোমাদের ক্লাসটা? আশা করি ভালো লাগছে ক্লাস। তো যাই হোক, আমি যতটুকু পারবো আমার দিক থেকে ইতিহাসটাকে কিন্তু আমাকে একটু সহ্য করো, তারপরে তোমাদের নয়ন স্যার আসছে, নয়ন স্যার তোমাদেরকে ভালো করে, আরও ভালো করে ক্লাস দেবে। থ্যাংক ইউ সো মাচ। এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই, লাইক সাবস্ক্রাইব করে দিও, এটা হচ্ছে আমাদের মোটিভেশন। তাছাড়া আমরা আর এগোতে পারবো না, তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে আর কিভাবে আগাবো বলো, তাই না? সাবস্ক্রাইব করে দিও, এটাই আমাদের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে, সবাই ভালো থেকো।